কোত্থেকে এই ব্যক্তিটিকে উদয় ঘটালেন, তার ব্যক্তিটির উদয়, কি তার যোগ্যতা, কি তার মাপকাঠি, কোন মাপকাঠিতে আজকে তিনি স্কুলের নিয়োগের ক্ষেত্রে তার ভূমিকা থাকবে, আমরা কি উত্তর পাচ্ছি না। তাকে এখানে মাপকাঠি একটাই, তাকে এখানে পৃথিবীর উচ্চতম ধনী ব্যক্তি বোধহয় প্রতিষ্ঠিত ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যুক্ত করা হয়েছে রাজনীতি। আমার তো মনে হয় এদের দুজনেরই অভিনেতা অভিনেত্রী জগতে যাওয়া উচিত ছিল। চলচ্চিত্র জগতে একজন অভিনেত্রী নায়িকার ভূমিকায় আর আরেকজন তরুণ অভিনেতার ভূমিকায় অভিনয় করলে ভালো হতো। অভিনয়ের জায়গাটা এরা যে রাজ্যটাকে বেছে নিলেন, আমাদের এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে। স্বচ্ছতার কোনো প্রশ্নই উঠছে না। স্বচ্ছতা ব্যাপারটাকে এখন রাজ্য থেকে গোটা দেশ থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। উদ্বাস্তু কোথাও গিয়ে স্বচ্ছতা গিয়ে উদ্বাস্তু হয়ে বসবাস করছে বলে আমার মনে হয়। ম্যাম, একেবারেই এসএসসির ফল প্রকাশ সামনের শুক্রবারের মধ্যেই, যেমনটা এসএসসি সূত্রে খবর, কতটা স্বচ্ছ হবে এই নিয়োগ? এবার ইন্টারভিউতেও বিরাট পরিবর্তন করা হয়েছে, কেন্দ্র থেকে এবার ইন্টারভিউ হবে অঞ্চল ভিত্তিক। কি বলবেন, কতটা স্বচ্ছতার সাথে এই এসএসসির নিয়োগ সম্পূর্ণ হবে এবার? কতটা স্বচ্ছতার সাথে এসএসসির নিয়োগ, তার আগে নিয়োগ প্রক্রিয়া যেটা ওরা করছে, পরীক্ষা টরীক্ষা ইত্যাদি, সেগুলো যে তার মধ্যে কতটা স্বচ্ছতা আসবে অনুমান করা যাচ্ছে খুব ভালোভাবে। যে কি স্বচ্ছতার নামে যে কি গন্ধতা মাখানো ব্যাপার স্যাপার চলবে, রাজনীতিকে আরো কতটা দুর্গন্ধযুক্ত করবে। রাজনীতি তো দুর্গন্ধযুক্ত ব্যাপার নয়, রাজনীতি হচ্ছে দেশ উন্নয়ন ভাবনা, দেশ উন্নয়নের নীতি, সেটাকে আরো কতটা কালিমালিপ্ত করবে সেটাই এখন আমাদের চিন্তার বিষয়। স্বচ্ছতার কোনো প্রশ্নই উঠছে না। স্বচ্ছতা ব্যাপারটাকে এখন রাজ্য থেকে গোটা দেশ থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। উদ্বাস্তু কোথাও গিয়ে স্বচ্ছতা গিয়ে উদ্বাস্তু হয়ে বসবাস করছে বলে আমার মনে হয়। এরা স্বচ্ছতা কথার অর্থ বোঝে না। যখন যারা কেন্দ্রীয় শাসক দল বা রাজ্যের শাসক দল, এদের একটাই লক্ষ্য নিজের দলের প্রতিষ্ঠা, নিজের দলের একেবারে স্বায়ত্তশাসন জারি করা এবং চিরকালীন প্রতিষ্ঠা। দুটো দলেরই সেই লক্ষ্য। তাতে ওদের আপাত বিরোধিতা আছে, ভেতরে ভেতরে যোগসাজশ আছে, খেলছে বলা যায়, মানুষের জীবন নিয়ে খেলা করছে। এখানে যেটা বিশেষভাবে বলবার সেটা হচ্ছে যে আজকে দেশের ৮০% মানুষ খেতে পায় না, শিক্ষা থেকেও বঞ্চিত। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গের চেহারা আমরা যা দেখতে পাচ্ছি, স্কুলগুলোর চেহারা, প্রাথমিক স্কুলগুলো, উচ্চ মাধ্যমিক স্কুলগুলোর চেহারা, শিক্ষক আছে তো শিক্ষার্থী নেই, ছাত্রছাত্রীরা আসছে না, ছাত্রছাত্রীরা আসছে তো শিক্ষক নেই, একদম নিয়োগ হচ্ছে না, নিয়োগ এতদিন ধরে হচ্ছিল না। ফলে শিক্ষা ব্যবস্থার বেহাল দশা যে কোথায় কোন স্তরে গিয়ে পৌঁছেছে ভাষায় বলা কঠিন। এটা আমরা যারা শিক্ষা জগতের মানুষ, শিক্ষাপ্রেমী মানুষ, বিভিন্ন জায়গায় যাই, দেখি, খবর রাখি, খেয়াল রাখি, তারা আমরা দেখতে পাচ্ছি যে যদি এই বেহাল দশাটা সামলাতে পারছে না বলে হতো তাহলে ক্ষমা করা যেত। বেহাল দশাটা পরিকল্পিতভাবে করা হচ্ছে। নিয়োগে কিছু কোনো রকম স্বচ্ছতার তো প্রশ্নই ওঠে না। নিয়োগটা পুরোপুরি দলীয়তা দ্বারা পুষ্ট। নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত ব্যক্তির কিছুমাত্র যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, শিক্ষাক্ষেত্রে কাজ করবার শিক্ষা প্রতিষ্ঠানে, তাদেরকেই নিয়োগ দেওয়া হবে, এরকম ধরাও পড়েছে দেখতে পাচ্ছি। দুর্নীতি কথাটা খুব ব্যবহার করা হচ্ছে, কিন্তু দুর্নীতি বললেও কম বলা হয়। দুর্নীতি নয়, নীতিবিহীনতা। নীতি বলে কিছু নেই, কোনো নীতি নিয়ম বলে কিছু নেই, এবং এদের লক্ষ্য হচ্ছে শিক্ষা থেকে মুক্ত দেশ, অশিক্ষা মুক্ত দেশ নয়, বা শিক্ষাহীনতা মুক্ত দেশ নয়, শিক্ষা থেকে মুক্ত রাজ্য এবং দেশ এরা গড়তে চায়। কারণ যদি শিক্ষাবিহীন মানুষ এরা না পায় রাজ্যে বা দেশে, দুই দলের কথাই বলছি, তাহলে এরা এদের প্রতাপটা চালাবে কেমন করে? শিক্ষিত মানুষের উপর তো প্রতাপ চালানো কঠিন, অপেক্ষাকৃত কঠিন। শিক্ষিত মানুষরাও নানান রকম দুরভিসন্ধি নিয়ে তারা তাদের শিক্ষাকে কাজে লাগায়, কিন্তু শিক্ষাবিহীন মানুষের জগৎটা তো আরো অন্ধকার।
সেই অন্ধকার নিয়ে খেলা করাটা অনেক সুবিধা। অতএব আমার একেবারে নির্দিষ্ট বক্তব্য, পরিষ্কার বক্তব্য, শিক্ষাটাকে পুরো মাত্রায় উচ্ছেদ করে দিতে চাইছে, বস্তি উচ্ছেদ করার মতন শিক্ষা ব্যবস্থাটাকে উচ্ছেদ করে দিতে চাইছে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার। দুই পক্ষেরই এখানে হাত মেলামেলি আছে। এই যে শিক্ষা উচ্ছেদের কথা যে প্রসঙ্গ আপনি তুললেন, প্রাথমিক নিয়োগ দুর্নীতির যে মামলা, 32,000 চাকরি প্রার্থীর যে মামলা, বারংবার বলা আছে যেটা এসএসসির থেকে অনেক ভয়ানক দুর্নীতি। একেবারে সিবিআই যে থার্ড সাপ্লিমেন্টারি চার্জশিট, সেই চার্জশিটে অভিষেক ব্যানার্জির নাম, সেখানে অভিযোগ উঠে আসছে যে তিনি নাকি 15 কোটি টাকা চেয়েছিলেন ইনলিগাল অ্যাপয়েন্টমেন্টের জন্য। বিকাশ রঞ্জন ভট্টাচার্য নিজে সেটি কোর্টে রিড আউট করেছেন। দুটো কথা এক্ষেত্রে নির্দিষ্ট করে আমি বলবো। এক হচ্ছে নিয়োগ প্রক্রিয়া দুর্নীতি বলা হচ্ছে, তার থেকেও বড় কথা হচ্ছে নিয়োগকে ঘিরে লাভালাভের হিসাব, বাণিজ্যিক লাভ, অর্থকরী লাভ, সেই হিসাবটা এখনকার রাজ্য সরকার খুব ভালোভাবে করছে। যার নাম তুমি করলে সেই ব্যক্তিটির নাম এর সঙ্গে ঘনিষ্ঠভাবে সংশ্লিষ্ট হয়ে গেছে। মূল প্রধান যিনি রাজ্যের প্রধান, প্রশাসনিক প্রধান, তারও লক্ষ্য শিক্ষাবিহীনতা। শিক্ষা থাকলে তার অসুবিধা, কারণ তিনি নিজে একজন শিক্ষাহীন ব্যক্তি। অতএব শিক্ষাহীন ব্যক্তির জন্য যদি শিক্ষিত মানুষরা দলবদ্ধ হয়ে কিছু করে তাহলে তার নিজের সুবিধা হয় না। অতএব তিনি একটা সাঙ্গ জোগাড় করেছেন, একটা সঙ্গী জোগাড় করেছেন, যে সঙ্গীটার নাম তুমি এক্ষুনি করলে। এই সঙ্গীটি সম্পর্কে আমার সংশয় শুধু নয়, আমার অবিশ্বাস এবং আমার নগর্থক মন্তব্য অত্যন্ত তীব্র। কোত্থেকে কখন এই ব্যক্তিটি উদয় হলো রাজ্যের আকাশে, এটা আমার প্রশ্ন বহুদিন থেকেই করছি আমি। এই কোন গুণে, কোন যোগ্যতায় এই ধরনের একটা অবস্থান পেয়েছে যে প্রাথমিকে, উচ্চ মাধ্যমিক সব ক্ষেত্রেই, প্রাথমিকে বেশি, নিয়োগ প্রক্রিয়ায় তার রীতিমতো গুরুত্বপূর্ণ ভূমিকা সে পেয়ে যাচ্ছে। কোন যোগ্যতায় পেয়ে যাচ্ছে? তার সঙ্গে প্রশাসনিক প্রধানের কি সম্পর্ক সেটাও আজ পর্যন্ত স্বচ্ছ নয়। কি ধরনের সম্পর্ক, পিসিমা টিসিমা কি সব বলা হয়, লোকে আরো নানা রকম প্রশ্ন তোলে। সম্পর্কের, কেবলমাত্র সম্পর্কের কারণে তাকে এই যোগ্যতাটা, এই অবস্থানটা দেওয়া হয়েছে? সত্যি কি তার যোগ্যতা আছে? তার শিক্ষাগত যোগ্যতা কি? তার রাজনৈতিক একটা উত্তরণ, একটা অবস্থান থেকে আরেকটা অবস্থান উত্তরণ এবং একটা যাত্রা, সেটারও খবর থাকার কথা ছিল। কিচ্ছু নেই, হঠাৎ করে ভুইফোন। এবং শুধুমাত্র কি, যেটার বিরুদ্ধে প্রশাসনিক প্রধান বেশি বলতেন, চিরকাল বলে এসেছেন যে পারিবারিক রাজতন্ত্র, রাষ্ট্রতন্ত্র, রাজতন্ত্র বা রাজনীতিতন্ত্র চলে আমাদের দেশে, যেটা বিশেষ একটা দলকে কটাক্ষ করে উনি প্রতিবার এইরকম কটাক্ষ করেছেন এবং বিদ্রুপ বান এনেছেন। তিনি নিজে কি করছেন? কোত্থেকে এই ব্যক্তিটিকে উদয় ঘটালেন? তার ব্যক্তিটির উদয় কি? তার যোগ্যতা কি? তার মাপকাঠি, কোন মাপকাঠিতে আজকে তিনি স্কুলের নিয়োগের ক্ষেত্রে তার ভূমিকা থাকবে? আমরা কি উত্তর পাচ্ছি না? তাকে এখানে মাপকাঠি একটাই, তাকে এখানে পৃথিবীর উচ্চতম ধনী ব্যক্তি বোধহয় ধনী ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য যুক্ত করা হয়েছে রাজনীতিতে। কোনো যোগ্যতা নেই, কিচ্ছু মাত্র নেই। আজকে তাকে হুমকির স্বরে, নানান হুমকির স্বরে কথা বলতে দেখা যাচ্ছে। হুমকিগুলো এরকম, আমার প্রাণ থাকতে আমি এটা হতে দেব না, আমি এটা হতে দেব না, আমি সেটা হতে দেব না। কি আমিটি কে? গণতন্ত্রে প্রতিটা মানুষের এই প্রশ্ন করার অধিকার রয়েছে। কিসের জোরে তিনি এই কথাগুলো বলেন? আমি যদি অতি সরলীকরণ না করি, মার্জনা করেন যদি আমার রাজ্যবাসী, তাহলে বলবো যিনি প্রধান এবং তার এই শিষ্যটি, দুজনেরই একই লক্ষ্য। এদের আর্থিক দুরবস্থা ছিল প্রচণ্ড, এদের বলতে প্রথম জনের, এবং তার সেই আর্থিক দুরবস্থা দূর হয়েছে এই রাজনীতি করে, মন্দ রাজনীতি করে, এবং রাজ্যটা দখল নিয়ে, শাসন ক্ষমতার দখলে নিয়ে নেওয়ার পরে তার আর্থিক দুরবস্থা দূর হয়েছে এবং তার সেই আর্থিক অবস্থার অবনতিটা রোধ করতে তিনি পেরেছেন। তার ভাগ দিচ্ছেন এবারে তার উত্তরসূরিকে। তারা ধনবান হবে,
লক্ষ্য করে আমরা শুনতে পাই, শুধু নয়, খোঁজ নিলে জানা যাবে এই দ্বিতীয় ব্যক্তিটি প্রচুর ধনশালী, প্রচুর ধনশালী। ধনাঢ্য পরিবারে তার জন্ম নয়, অথচ সে আজকে ধনশালী হয়েছে খেতে না পাওয়া মানুষের রাজ্যে। ৮০% মানুষের পেটে খাবার নেই, শিক্ষা নেই, জীবিকা নেই, রুজি রোজগার নেই, রাস্তাঘাট নেই, মাথার উপরে চাল ছাদ নেই। এইরকম মানুষের দেশে তিনি হয়ে গেছেন এখন নায়ক। ওর থেকে আমার তো মনে হয় এদের দুজনেরই অভিনেতা অভিনেত্রী জগতে যাওয়া উচিত ছিল। চলচ্চিত্র জগতে একজন অভিনেত্রী নায়িকার ভূমিকায় আর আরেকজন তরুণ অভিনেতার ভূমিকায় অভিনয় করলে ভালো হতো। অভিনয়ের জায়গাটা এরা যে রাজ্যটাকে বেছে নিলেন, আমাদের এর থেকে দুর্ভাগ্যের আর কিছু হতে পারে না। এই নিয়োগের ক্ষেত্রে প্রচুর অর্থ তিনি রোজগার করেছেন এই তরুণ ব্যক্তিটি, প্রধানের উত্তরসূরি। গ্রেফতার করা হয়নি। গ্রেপ্তার, এখানে একটা মজার কথা আছে। মজার কথা নয়, আমি অনেক দুঃখে মজার কথা বলছি। গ্রেপ্তার করবে কারা? মামলা ক্ষেত্রটা পুরোপুরি দখল করে নিয়েছেন রাজ্যের প্রশাসনিক প্রধান, এবং তার একটা বিশেষ প্রক্রিয়া, আমি এর আগেও বলেছি কয়েক জায়গায়, বিশেষ প্রক্রিয়া লক্ষ্য করে দেখেছি। যখনই তিনি বিপাকে পড়েন বলে মনে করে মানুষ তাকে বিপাকে ফেলতে পারবেন, তার ধরা পড়ে গেছে তার ষড়যন্ত্র ইত্যাদি, তখনই তিনি সেই ব্যাপারটিকে এত সুন্দরভাবে পরিকল্পিত উপায়ে আদালতের দিকে ঠেলে দিয়েছেন। উচ্চ আদালতে খুব সুবিধা তিনি এখনো আমার ধারণা করতে পারেন না। উচ্চ আদালতে এখনো কিছু ব্যক্তি আছেন যারা তার নিয়ন্ত্রণের অধীন নয়, নিয়ন্ত্রণাধীনতা মুক্ত, কিন্তু তিনি নিয়ন্ত্রণ করে ফেলেছেন। তার অপরিসীম ক্ষমতা, বহু মন্দ কাজ করার ক্ষেত্রে তার ক্ষমতার কোনো তুলনা হয় না, অতুলনীয় ক্ষমতা। পৃথিবীর যত নিকৃষ্টতম কাজ আছে সেগুলো তিনি করবার ক্ষমতার অধিকারী। তো সেক্ষেত্রে তিনি একটা কৌশল অবলম্বন করেছেন, শীর্ষ আদালতকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছেন। শীর্ষ আদালত তো আর একটা ইট সিমেন্টের বাড়ি নয়, সেখানে কিছু ব্যক্তি কাজ করে। সেই ব্যক্তিরা আজকের দিনের লোভাতুর ব্যক্তি, বিভিন্ন ধরনের ক্ষমতার প্রতি লোভ আছে, তাদের অর্থের প্রতি লোভ আছে। আমি নির্দিষ্ট কোনো ব্যক্তির কথা বলছি না, কিন্তু এসব লোভ মোহ লালসা মুক্ত তারা নন বলেই এইরকম লোভ লালসা যুক্ত একজন ব্যক্তি তাদেরকে এর নিয়ন্ত্রণাধীনে আনতে পেরেছে, বিশেষ করে শীর্ষ আদালত। শীর্ষ আদালত সম্পর্কে আমাদের যে আগে একটা আস্থা ছিল, আমাদের একটা ভরসা স্থল ছিল। আমরা ভাবতাম ঠিক আছে, সুপ্রিম কোর্টে গিয়ে, শীর্ষ আদালতে গিয়ে নিশ্চয়ই এর বিচার পাবো। ব্যক্তিগত ক্ষেত্রেও মনে হতো যে হাইকোর্টে উচ্চ আদালতে হলো না, তো সুপ্রিম কোর্টে গিয়ে, শীর্ষ আদালতে গিয়ে বিচার পাবো। সেটাকে এনে সম্ভব কৌশলী একজন রাজনীতিজ্ঞ মানুষ, আমাদের রাজ্য প্রধান, তিনি সেই জায়গাটাকে প্রথমে এখানে ঢুকেই, এই যে রাজত্বে ঢুকেছেন উনি, রাজ্যের মহারানী হয়েছেন, সেখানে ঢুকেই তিনি ওই রাস্তাটা তৈরি করে ফেলেছেন। শীর্ষ আদালতকে একেবারে নিজের নিয়ন্ত্রণের অধীনে করে দিচ্ছেন। উনি তো খুব খুশি হবে, তোমাকে কিছু থেকে বঞ্চনা করা হচ্ছে, তুমি যদি বলো আমি মামলা করতে যাব, উনি খুশি হবেন। উনি তাগিনতা করে নাচতে শুরু করে দেবেন, মামলার দিকে যাচ্ছ, যাও, ওটাই তো আমি চাইছি। কারণ শীর্ষ আদালত আমার হাতের মুঠোর মধ্যে। আমি একথা বলছি, হয়তো অপরাধ করছি, কারণ শীর্ষ আদালতের বিরুদ্ধে নাকি কিছু বলা যায় না, কিন্তু আমার তো মনে হয় শীর্ষ আদালত সম্পর্কে মানুষের সংশয় তৈরি হয়েছে। আমি একজন শিক্ষা জগতের মানুষ, এই দেশের নাগরিক, আমার অধিকার আছে। যদি আমার কোনো ব্যাপারে কোনো যারা দায়িত্ব নিয়ে বসে আছেন, জনগণের দায়িত্ব, দেশের দায়িত্ব, রাজ্যের দায়িত্ব, তাদের সম্পর্কে যদি কোনো প্রশ্ন আমার মনে জাগে, প্রশ্নটা বলবার মতন মত প্রকাশের অধিকার আমার আছে, সংবিধান আমাকে দিয়েছে। সেই অধিকারে বলছি, আজকে শীর্ষ আদালতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আত্মসমালোচনা করার সময় এসেছে। তারা আত্মসমালোচনা করুন। মানুষের নিত্যদিনের যত যন্ত্রণা,
দেশের যত রকমের দুরবস্থা, সেই দুরবস্থা শীর্ষ আদালতে গিয়ে বিচার পাবে, এটাই সব মানুষের আশা। আর অন্যদিকে রাজ্য প্রধানের আশা শীর্ষ আদালতে গেলেই ব্যাস কেল্লা ফতে, আমাকে আর কিছু করতে হবে না। এই দুটো মিলছে? আমাদের আশা শীর্ষ আদালতে গেলে দুরবস্থা কাটবে, ঘোরে ঘোর মেঘাচ্ছন্ন যে আকাশ, সেটা আলোয় ভরে যাবে, আমাদের আশা, নাগরিকদের আশা। উল্টো দিকে যিনি নাগরিকদের চরম দুরবস্থার মধ্যে ফেলছেন, শিক্ষাবিহীন একটা রাজ্যে পরিণত করে দিয়ে রাজ্যটাকে, তিনি কিন্তু আনন্দে আহ্লাদে নাচছেন। শীর্ষ আদালতে গেছে, যাক, আমার আর কোনো ভাবনা নেই, আমি মুক্ত।